গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই তোমরা ভালো আছো। ইটস এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আমার করা হাইড্রার গত ভিডিওটিতে তোমাদের জন্য যে নির্ধারিত বাড়ির কাজটি ছিল তা এখনও অধিকাংশই তোমরা সেই বাড়ির কাজটি সাবমিট করোনি। আশা করছি আজকের মধ্যেই তোমরা সেই বাড়ির কাজগুলো সাবমিট করবে, আদারওয়াইজ এই ক্লাসটিতে আমি তোমাদেরকে অ্যাবসেন্ট করে দিব। আশা করছি কথা বুঝতে পারছো। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দ্বিতীয় অধ্যায়েরই অন্য আরেকটি টপিক, রুই মাছ। আজকে আমরা রুই মাছ নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রুই মাছের পরিচয়, এর শ্রেণীতাত্ত্বিক অবস্থান, রুই মাছের স্বভাব, এর বাহ্যিক গঠন ও রুই মাছের আইস, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার পূর্বে বলে নিই, যদি তোমরা এমন কোনো টপিক খুঁজে পাও রুই মাছের আজকে আলোচনায় যেটা তোমরা বুঝতে পারছো না, কোনো প্রশ্ন থেকে যাচ্ছে যেটা তোমার মনে কোনো অস্পষ্ট ধারণা তৈরি করেছে, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমেই রুই মাছের পরিচয় চলে আসে। তো মাছে ভাতে পরিচিত বাঙালি হিসেবে আমাদের দুপুরে ও রাতের খাবারে প্লেটে অবশ্যই রুই মাছ থাকে। প্রায়ই আমরা রুই মাছ খাই এবং এটি খুব জনপ্রিয় একটি মাছ। সাধারণত রুই মাছ মিষ্টি জলে বা স্বাদু পানিতে বাস করে, স্বাদু পানিতে এদের পাওয়া যায়। রুই মাছকে কার্প জাতীয় মাছ বলা হয়। কার্প জাতীয় মাছ বলার পেছনে কারণ হচ্ছে রুই মাছ আসলে স্যাপ্রিনিডি পরিবারের একটি মাছ। স্যাপ্রিনিডি পরিবারের যত মাছ আছে সবাইকেই কার্প জাতীয় মাছ বলা হয়। স্যাপ্রিনিডি পরিবার কি, আমরা সেটা একটু পরে রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থানে গিয়ে ব্যাখ্যা করব। রুই মাছ নদী নালা খাল বিলে তো পাওয়াই যায় এবং এর পাশাপাশি রুই মাছকে পুকুরে বা খামারেও চাষ করা যায়। এর বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা। রুই মাছকে শুধু আমরা রুই মাছ বা ল্যাবিও রোহিতা নামে চিনি, ব্যাপারটা তাই নয়। রুই মাছকে রুই ফিশ বা রো ফিশ নামেও বলা হয়। স্বাভাবিক অবস্থায় এক একটি খামারে আসলে পরিবেশ ভেদে দেখা যায় এটি 35 থেকে 45 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর ওজন 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হতে পারে। আবার যদি এমন হয় হালদা নদীতে, যেখানে রুই মাছ সাধারণত এর ডিম পেড়ে থাকে, সেখান থেকে রুই মাছের যদি পোনা সংগ্রহ করা হয় এবং তারপর যদি এর চাষাবাদ করা যায়, দেখা যায় সেক্ষেত্রে রুই মাছের আকৃতি বেশ বড় হয় এবং তার ওজন 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। স্বাদ, এই সহজ চাষ পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশ, এশিয়ার বিভিন্ন দেশ ও ইউরোপের বিভিন্ন দেশেও রুই মাছের চাষ করা হয়ে থাকে। যদি এর পুষ্টিগুণ আমরা দেখতে যাই, প্রতি 100 গ্রাম রুই মাছে 16.4 গ্রাম প্রোটিন, 1.4 গ্রাম ফ্যাট, 680 মিলিগ্রাম ক্যালসিয়াম ও 223 মিলিগ্রাম ফসফরাস থাকে, যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান। আশা করছি এই ব্যাপারগুলো দেখে বুঝতেই পারছো রুই মাছ কেন এতটা জনপ্রিয়। এর অর্থনৈতিক গুরুত্ব, এর স্বাদ, এর বিভিন্ন পুষ্টিগুণ, এর সহজ চাষ পদ্ধতি, সহজলভ্যতা, স্বাদু পানিতে এর বসবাস, বিভিন্ন কারণে রুই মাছ অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। তো পরের টপিকটি হচ্ছে রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান আলোচনা করার আগে শ্রেণীতাত্ত্বিক অবস্থান কি একটু ব্যাখ্যা করে নিই। কোনো একটি প্রাণী বা উদ্ভিদ কোন ফাইলামের অন্তর্গত বা সাবফাইলামের অন্তর্গত বা ক্লাস, অর্ডার, ফ্যামিলি, কেন এগুলোর অন্তর্গত,
তার কিছু নির্দিষ্ট কারণ থাকে। এই কারণের জন্যই সাধারণত কোনো উদ্ভিদ বা প্রাণীকে একটি নির্দিষ্ট ফাইলাম বা সাব ফাইলাম বা ক্লাস, অর্ডার, ফ্যামিলি এগুলোর অন্তর্গত করা হয়ে থাকে। তো আসো আমরা জেনে নিই রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান কি। রুই মাছের ফাইলাম করডাটা। জীবনের যে কোনো অবস্থায়, সেটা ভ্রূণীয় অবস্থা হতে পারে বা পূর্ণাঙ্গ অবস্থা হতে পারে, দেহের যে কোনো অংশে হতে পারে, যদি নটকট থাকে এবং যদি তার গলবিলীয় অঞ্চলে ফুলকার রন্ধ্র থাকে বা ফুসফুস থাকে এবং পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু থাকে, অর্থাৎ পিঠের দিকে ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, তাহলে সেই প্রাণীকে করডাটা ফাইলামের অন্তর্গত করা যায়। যা এই সকল বৈশিষ্ট্য রুই মাছের আছে বিধায় রুই মাছ করডাটা ফাইলামের অন্তর্গত। রুই মাছের সাব ফাইলাম ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা হওয়ার কারণ রুই মাছের পূর্ণাঙ্গ অবস্থায় এই নটকটটি মেরুদণ্ডে পরিণত হয়। তোমরা যদি রুই মাছ খেয়ে থাকো বা রুই মাছ কেটে থাকো, দেখতে পাবে রুই মাছের ঠিক মাঝখান বরাবর, আমি দেখিয়ে দিচ্ছি, রুই মাছের এই ঠিক মাঝখান বরাবর যদি তোমরা খেয়াল করো, এখানে একটি বড় কাঁটা থাকে, বড় বেশ চওড়া একটি কাঁটা থাকে। সেই কাঁটাটি আসলে এর মেরুদণ্ড, অস্থিময় কাঁটা। এটি তরুণাস্থিময় নয়, এটি অস্থিময় কাঁটা। যেহেতু রুই মাছের এই মেরুদণ্ডটি অস্থিময়, আমি আবার বলছি, এই মেরুদণ্ডটি অস্থিময়, তাই এটিকে অ্যাক্টিনোপটেরিজির অন্তর্গত বলা যায়। অ্যাক্টিনোপটেরিজি কি? এর ক্লাস অ্যাক্টিনোপটেরিজি। তোমরা যদি প্রথম অধ্যায় ভালো করে পড়ে এসে থাকো, অ্যাক্টিনোপটেরিজি সম্পর্কে তোমার আইডিয়া আছে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। যে সকল মাছের আইস সাইক্লয়েড বা টিনয়েড, যে সকল মাছের আইস সাইক্লয়েড বা টিনয়েড, যাদের লেজ হোমোসার্কাল বলতে বোঝানো হয় যদি কোনো মাছের এই পাখনার এই অংশটুকু, লেজের এই অংশটুকু দুই পাশে সমান হয়, সেটাকে আমরা বলি হোমোসার্কাল। যদি একটা অংশ অনেক বড় হয়, একটা অংশ ছোট হয়, সেটাকে আমরা বলি হেটেরোসার্কাল। ওকে, তো যেহেতু এদের লেজ হোমোসার্কাল, এদের আইস সাইক্লয়েড, এদের দেখা যাচ্ছে কানকো আছে, এদের বায়ুথলি বা পটকা আছে, তাই এদের ক্লাস অ্যাক্টিনোপটেরিজি। ওকে, তাই এদের ক্লাস অ্যাক্টিনোপটেরিজি। এদের অর্ডার সাইপ্রিনিফর্মস। কেন সাইপ্রিনিফর্মস হওয়ার কারণ এদের মুখে বা চোয়ালে কোনো দাঁত নেই। এদের মুখে চোয়ালে কোনো দাঁত নেই। এর বদলে এদের থাকে সাধারণত এমন কিছু ভোঁতা অংশ যার মাধ্যমে তারা খাদ্য গ্রহণ করতে পারে। ভোঁতা অংশগুলোর নাম হচ্ছে কর্তন আল, যার মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে চিবাতে পারে। এবং এদের এর কানকোর ঠিক পরপর এখানে একটি সংবেদী অঙ্গ আছে যা লেজ পর্যন্ত বিদ্যমান, তাই এদের অর্ডার সাইপ্রিনিফর্মস। এদের ফ্যামিলি সাইপ্রিনিডি পরিবারের সবাইকেই আমরা কার্প মাছ বলেই চিনে থাকি। আমি একটু আগেও সেটা বলেছি। সাইপ্রিনিডি পরিবারের এরা যেহেতু রুই মাছ যেহেতু কার্প জাতীয় মাছ, তাই একে সাইপ্রিনিডি পরিবারের অন্তর্গতই ধরা হয়। এর জেনাস ল্যাবিও এবং স্পেসিস ল্যাবিও রোহিতা। তো চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক রুই মাছের স্বভাব। তো রুই মাছ সাধারণত শাকাশি মাছ। এটি কোনো ছোট মাছ বা ছোটো মাছের রেণু বা কোনো ব্যাঙাচি এগুলো খায় না, সম্পূর্ণরূপে শাকাশি। সাধারণত দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন বা প্লাঙ্কটন যেগুলো পানিতে ভেসে বেড়ায়, সেই প্লাঙ্কটনগুলো এদের প্রধান খাদ্য। এরা সাধারণত জলের মধ্যস্তরে চলাচল করে, সেখানেই তারা খুব কমফোর্টেবলি বসবাস করতে পারে। এদের মুখটা সাধারণত একটু নিচের দিকে নামানো এবং ঠোঁটগুলো পুরু, যে কারণে এরা জলজ উদ্ভিদ, আগাছা এবং জলের তলদেশে বিভিন্ন ধরনের পচা জৈব পদার্থকেই জীবন ধারণ করে থাকে। রুই মাছ সাধারণত ঝাঁক বেঁধে চলে এবং এরা দেখা যায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না।
এবং এই যে রুই মাছের তোমার ফুলকা আছে, ফুলকার মধ্যে কিছু চুলের মতো অংশ আছে যেগুলোকে আমরা ফুলকা রেকার নামে চিনি, যার মাধ্যমে রুই মাছ বিভিন্ন খাদ্যকে সে ছেঁকে তারপর খেয়ে থাকে। এরপর আসে রুই মাছের বাহ্যিক গঠন। রুই মাছের বাহ্যিক গঠন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, দেখা যাচ্ছে রুই মাছের মাথা এবং লেজের অংশটুকু অপেক্ষাকৃত সরু এবং এর পেট বা বুকের দিকের অংশটা সামান্য চওড়া। এরকম গঠন হওয়ার কারণে একে আমরা মাকু আকৃতির গঠন বলি। এই মাকু আকৃতির গঠন হওয়ার কারণে এরা খুব সহজেই দ্রুত সাঁতার কাটতে পারে এবং তাদের সামনে কোনো কিছু যেন বাধাপ্রাপ্ত না হয়, তাই এদের এই ধরনের স্ট্রাকচার প্রাপ্ত হয়। এই স্ট্রাকচারটাকে আমরা স্ট্রিমলাইন স্ট্রাকচারও বলে থাকি। রুই মাছের সম্পূর্ণ দেহকে সাধারণত 3টি অংশে ভাগ করা যায়: এর মাথা, দেহকাণ্ড ও লেজ। আশা করছি তোমরা চিত্রটি ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। এটি আজমল স্যারের বই থেকেই নেওয়া। যদি এখানে অস্পষ্ট হয় অবশ্যই তোমরা আজমল স্যারের বইটি খুলে সেখান থেকে চিত্রটি ভালোভাবে দেখে নিবে। এখানে মাথার যে অংশটুকু দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো এর মাথাটুকু মোটামুটি 4 থেকে 5 ইঞ্চির মতো লম্বা, অর্থাৎ বেশ লম্বা। এর মুখটা একটু নিচের দিকে নামানো এবং মুখের নিচের দিকে সাধারণত একজোড়া বারবেল দেখতে পাওয়া যায়, ম্যাক্সিলারি বারবেল। ম্যাক্সিলারি বারবেল কি সেটা আমি বোঝানোর জন্য নিচে আরও একটি চিত্র দিয়েছি, আরও একটি মাছের চিত্র আমি এনে দিয়েছি। এটি রুই মাছ নয়, তবে এখানে খেয়াল করো এই মাছটির চোয়ালে একটি ছোট্ট প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এই প্রবৃদ্ধিটিকেই সাধারণত বারবেল বলা হয়ে থাকে, ম্যাক্সিলারি বারবেল বা বারবেল। এই বারবেলটুকু চোয়ালের যে কোনো জায়গা থেকে বা মুখের যে কোনো জায়গা থেকেই বের হতে পারে। এই অংশগুলোকে আমরা সাধারণত ম্যাক্সিলারি বারবেল বলে থাকি। এই ম্যাক্সিলারি বারবেলগুলো সাধারণত পানিতে খাদ্যের উপস্থিতি বা পানির পরিবেশ কীরকম সেটা বুঝতে মাছকে সাহায্য করে থাকে। এবং আমরা মুখের ঠিক পরপরই দেখা যায় এখানে একজোড়া নাসার রন্ধ্র দেখতে পাওয়া যায়, যেটি এখানে চিত্রে স্পষ্ট নয়। এবং এর উভয় পাশে একজোড়া কোটরে দেখা যাচ্ছে একজোড়া চক্ষু রয়েছে, রুই মাছের চক্ষু, যেখানে কোনো চোখের পাতা নেই। এই চোখটু একদম স্পষ্ট, কর্নিয়া একদম স্বচ্ছ আবরণী দ্বারা আবৃত, যে কারণে রুই মাছ সবসময় তার চোখের পাতা ফেলতে পারে না এটি, এবং এর চোখে কোনো পানিও প্রবেশ করতে পারে না ত্বকীয় আবরণে আবৃত থাকার কারণে। এবং এর মাথার ঠিক পরপরই দেখা যাচ্ছে যেখানে দেহকাণ্ড শুরু হচ্ছে, ঠিক তার আগে মাথার শেষ অংশে এবং দেহকাণ্ড শুরু হওয়ার ঠিক তার আগে এইখানে একটি ফাঁকা অংশ দেখা যাচ্ছে। এই অংশটিকে আমরা বলি কানকো। কানকো এর দুই পাশেই একটি করে কানকো দেখতে পাওয়া যায়। কানকো সাধারণত এর গলবিলীয় অঞ্চলের নিচে যে ফুলকা আছে সেই ফুলকাটিকে ঢেকে রাখতে সাহায্য করে। এবং কানকোর ঠিক নিচে এইখানে এই যে ফাঁকা একটি অর্ধচন্দ্রাকৃতির গহ্বর বা অর্ধচন্দ্রাকৃতির অংশ দেখা যাচ্ছে, এইখানে কানকো থেকে নিঃসৃত বা কানকোর সাথে সংযুক্ত একটি ঝিল্লি দেখতে পাওয়া যায়, যাকে আমরা ব্রাঙ্কিওস্টেকাল ঝিল্লি বলে থাকি। এই ঝিল্লিটি এই অর্ধচন্দ্রাকৃতির যে অংশটা আছে তাকে ঢেকে রাখতে সাহায্য করে। কেন? কারণ যেন অতিরিক্ত পানি এদিক দিয়ে প্রবেশ করতে না পারে। রুই মাছ যখন হা করে তখন তার মুখের ভিতর দিয়ে পানি প্রবেশ করে এবং ফুলকায় পানি চলে আসে। পানিতে দ্রবীভূত অক্সিজেন রুই মাছ গ্রহণ করে এবং তার শরীরের বিভিন্ন কোষে জারণ প্রক্রিয়ায় বা শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড সেই ফুলকার মাধ্যমে আবার ত্যাগ করে দেয় এবং সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ পানিকে সে আবার এই যে তোমার এখানে অর্ধচন্দ্রাকৃতির অংশটি দেখতে পাচ্ছ কানকুর নিচে, সেই কানকুটি খুলে যায় এবং এদিক দিয়ে পানিটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ পানি বের হয়ে যায়।
যদি এই ব্রাঙ্কিওস্টেকাল ঝিল্লি না থাকতো তাহলে দেখা যেত যে রুই মাছ হা করলেও অক্সিজেন সমৃদ্ধ পানি এদিক দিয়েও প্রবেশ করছে, আবার এদিক দিয়েও প্রবেশ করছে, ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ পানি বের হওয়ার জন্য কোনো পর্যাপ্ত জায়গা থাকতো না। এই জিনিসটা ব্যালেন্স করার জন্য এখানে এই ব্রাঙ্কিওস্টেকাল ঝিল্লির ভূমিকা অনবদ্য। ওকে, আমরা পরবর্তীতে চলে যাব এর দেহকাণ্ডে। এর দেহকাণ্ডে দেখা যাচ্ছে বেশ কতগুলো পাখনা রয়েছে। এর বুকের দিকে যে পাখনাটি রয়েছে এটা হচ্ছে বক্ষ পাখনা। এর উভয় পার্শ্বে একটি করে বক্ষ পাখনা থাকে, অর্থাৎ এক জোড়া বক্ষ পাখনা আছে। বক্ষ পাখনার একটু নিচের দিকে এখানে দেখা যায় শ্রোণী পাখনা রয়েছে। শ্রোণী পাখনা শ্রোণী পাখনাও এক জোড়া, এবং এর ঠিক ওপরে দেখা যাচ্ছে একটি বড় পাখনা রয়েছে যা পৃষ্ঠীয় পাখনা বা পৃষ্ঠ পাখনা নামে পরিচিত। পৃষ্ঠ পাখনা বা পৃষ্ঠ পাখনা একটি থাকে, এবং শ্রোণী পাখনার ঠিক নিচে পায়ুর ঠিক ওপরে একটি পাখনা থাকে যাকে আমরা পায়ু পাখনা নামে চিনি। পায়ু পাখনাও একটিই থাকে, এবং এর একদম লেজের শেষ ভাগে একটি পুচ্ছ পাখনা থাকে যা হোমোসার্কাল। হোমোসার্কাল শব্দের অর্থ আমি আগেই বলেছি, আবার বলে দিচ্ছি। যদি কোনো মাছের পুচ্ছ পাখনার এই অংশ দুইটি সমান হয়, অসমান না হয়, সেক্ষেত্রে একে আমরা বলি হোমোসার্কাল, অর্থাৎ একই রকম দেখতে এরকম লেজকে আমরা হোমোসার্কাল লেজ বলে থাকি। যদি এরকম হতো, এই লেজটি অনেক বড়, এই অংশটুকু, এই লেজের অংশটুকু অনেক বড়, এই অংশটুকু ছোট, তাহলে এটাকে আমরা হেটারোসার্কাল লেজ বলতাম। যেহেতু এই উভয় অংশটুকু সমান, তাই আমরা একে হোমোসার্কাল লেজ বলে থাকি। তো এই ছিল রুই মাছের বাহ্যিক গঠন। রুই মাছের আইস সাধারণত গোলাকার হওয়ার কারণে এদের নাম সাইক্লয়েড আইস বা সাইক্লয়েড স্কেল। সাইকেল বা সাইক্লিক থেকে এটা এসেছে, সাইক্লয়েড স্কেল বা সাইক্লয়েড আইস। এটা সাধারণত মিউকাসময়, যে কারণে এটি একটু পিচ্ছিল হয় এবং এটি দেখতে একটু রূপালি চকচকে রকমের হয়ে থাকে। এর যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানে বিভিন্ন পদার্থ জমা হয়ে প্রত্যেক বছর বিভিন্ন পদার্থ জমা হয়ে এখানে এক একটি করে সার্কেল বা বৃত্তাকার অংশের সৃষ্টি হয়, যেটিকে আমরা উচ্চ অংশ বা খাদময় অংশ বলে থাকি। এই যে সার্কেলগুলো জমা হচ্ছে এগুলোকে আমরা বলি সার্কেলি বা সার্কুলাসও অনেকে বলে থাকে, সার্কুলি বা সার্কুলাস। এবং এই সার্কুলি বা সার্কুলাসগুলোর মাঝখানে যে ফাঁকা অংশ থাকে বা যেখানে সার্কুল বা সার্কুলাসগুলো একটু ফেড বা অস্পষ্ট হয়ে যায়, সেই অংশটাকে আমরা বলি রেডি। এই সার্কুলিগুলোর ঠিক মাঝখানের যে অংশ সেটাকে আমরা বলি ফোকাস, সেই অংশটাকে আমরা বলি ফোকাস বা নিউক্লিয়াস। এই সার্কুলিগুলোর মাঝখানের যে অংশ, একদম ঠিক সেন্টার যে পয়েন্ট, সেটাকে আমরা বলি ফোকাস বা নিউক্লিয়াস। এই সার্কুলিগুলো দেখে সাধারণত একটি মাছের বাৎসরিক বৃদ্ধি কেমন সেটি বুঝতে পারা যায়। সাধারণত রুই মাছ দেখা যাচ্ছে গ্রীষ্মকালে এবং বসন্তকালে এদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং এই সার্কুলিগুলো থেকেই ধারণা পাওয়া যায় যে রুই মাছগুলোর বৃদ্ধি কেমন। এই রুই মাছের যে আইস বা সাইক্লয়েড আইস, এটার দুইটা অংশ আছে সাধারণত। একটি হচ্ছে অগ্রভাগ, একটি হচ্ছে পশ্চাৎভাগ। অগ্রভাগ বা যে অংশটি সাধারণত আমাদের যে রুই মাছের ত্বকে বা এপিডার্মাল স্তরে ডার্মিসের পকেটে প্রথিত অবস্থায় থাকে, এই অংশটুকু সাধারণত বিভিন্ন তন্তুময় যোজক টিস্যু দিয়ে তৈরি হয়। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই অংশটুকুর কথা বলছি। এই অংশটুকু সাধারণত রুই মাছের ত্বকের নিচে প্রথিত থাকে এবং এই অংশটুকু বাইরে বের হয়ে থাকে, এবং এই অংশটুকু সাধারণত ডেন্টিন, খুব শক্ত একটা পদার্থ, ডেন্টিন নির্মিত হয়ে থাকে এবং এই জিনিসটি উন্মুক্ত থাকে। তো রুই মাছের আইস সাধারণত রুই মাছের ত্বককে বাইরের আঘাত থেকে রক্ষা পেতে সাহায্য করে, রুই মাছকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা পেতে সাহায্য করে, রুই মাছকে পিচ্ছিল রাখে, রুই মাছকে সাঁতার কাটতে সাহায্য করে, এরকম বিভিন্ন ভূমিকা রুই মাছের আইসের রয়েছে। তো আজকের বাইরের কাজগুলো তোমরা একটু দেখে নাও। রুই মাছকে কার্প জাতীয় মাছ বলা হয় কেন?
হোমোসার্কাল লেজ বলতে কী বোঝায়? ফোকাস কি? রুই মাছের শ্রেণীবিন্যাসগত অবস্থান ব্যাখ্যা করো। চিত্রসহ রুই মাছের বাহ্যিক গঠন ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে। আশা করছি এই বাড়ির কাজগুলো তোমরা আগামীকালের মধ্যে অবশ্যই সাবমিট করবে। আর গত বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা আজকের মধ্যেই সাবমিট করার চেষ্টা করবে। আদারওয়াইজ বুঝতেই পারছো তোমাদেরকে অ্যাবসেন্ট করে দেওয়া ছাড়া আর কোনো অপশন থাকবে না আমার কাছে। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন যে কোনো সময় তোমরা চ্যানেলটিতে গিয়ে যে কোনো ভিডিও প্লেলিস্ট থেকে খুঁজে বের করতে পারো। ওকে বয়েস, আজকের ক্লাস এতটুকুই ছিল। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিজেকে করোনা থেকে দূরে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে।